নমস্কার। আজ আমরা পাটনার এক খুব মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বলবো। এক তরুণী চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বিহারের জাহানাবাদ থেকে পাটনায় এসেছিল। নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সেই স্বপ্নটা একটা ভয়ানক রহস্যের মধ্যে হারিয়ে গেল। মেয়েটিকে ওর হোস্টেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। আর এখান থেকে গল্পের শুরুটা খুব সরল মনে হতে পারে। পুলিশ প্রায় সঙ্গে সঙ্গেই বলে দিল এটা আত্মহত্যা। কিন্তু বিষয়টা কি সত্যি এতটা সহজ ছিল, নাকি শুরু থেকেই কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল? এখানেই তো তদন্তের সবচেয়ে বড় বিপদটা লুকিয়ে থাকে। যখন কোনো মৃত্যুকে, বিশেষ করে একজন তরুণ ছাত্রের মৃত্যুকে কোনো রকম গভীর তদন্ত ছাড়াই আত্মহত্যা বলে দেগে দেওয়া হয়, তখন তদন্তের দরজাটাই একরকম বন্ধ করে দেওয়া হয়। এটাকে বলে কনফার্মেশন বায়াস। আপনি শুরুতেই একটা সিদ্ধান্তে পৌঁছে গেছেন, আর এরপর শুধু সেই সিদ্ধান্তকে সাপোর্ট করার জন্যই প্রমাণ খুঁজবেন। তার মানে যা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে সেদিকে আর তাকাবেনই না। একদম। আর এক্ষেত্রে তো প্রমাণের কোনো কথাই ছিল না। ক্রাইম সিন মেয়েটির হোস্টেলের ঘর 3 দিন, ভাবুন, 3 দিন পর্যন্ত সিল করা হয়নি। এর মানে হলো ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ, চুল, এই সব অমূল্য ফরেন্সিক প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার জন্য পুরো সময় দেওয়া হয়েছে। তার মানে ন্যায় বিচারের প্রথম ধাপেই একটা বিরাট হোঁচট। আর আজকের আলোচনাটা ঠিক এখানে। কিভাবে দুটো খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট, পোস্টমর্টেম আর ফরেন্সিক রিপোর্ট, পুলিশের এই বানানো সহজ গল্পটাকে একেবারে ভেঙে চুরমার করে দিল। চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। পুলিশের এই আত্মহত্যার গল্পে প্রথম ধাক্কাটা কোথা থেকে এলো? প্রথম ধাক্কাটা আসে পোস্টমর্টেম রিপোর্ট থেকে। পুলিশ যেটাকে সহজ আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছিল, সেই তত্ত্বের কফিনে প্রথম পেরেকটা ছিল এই রিপোর্ট। রিপোর্টে খুব পরিষ্কারভাবে বলা হয় যে মেয়েটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। ওর গলায়, শরীরের অন্য অংশে জোর করার, ধস্তাধস্তির আর খামচানোর স্পষ্ট দাগ। ফরেন্সিক সায়েন্সের ভাষায় এগুলোকে বলা হয় ডিফেন্সিভ ইনজুরি, প্রতিরোধের আঘাত। ডিফেন্সিভ ইনজুরি এর মানে কি? এই যে মেয়েটি নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল? ঠিক তাই। এর মানে হলো মেয়েটি আক্রমণকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিল। এই চিহ্নগুলোই ওর মৃত্যুর আগের মুহূর্তের নীরব সাক্ষী। আত্মহত্যার ক্ষেত্রে এই ধরনের চিহ্ন থাকাটা প্রায় অসম্ভব। এই একটা তথ্যই পুলিশের পুরো গল্পটাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। এটা সাধারণ মৃত্যু থাকে না। না, এটা একটা সহিংস অপরাধের দিকে সরাসরি ইঙ্গিত দেয়। শরীরের চিহ্ন তো একটা বড় প্রমাণ ছিল, কিন্তু আমার মনে হয় আসল বোমাটা ফাটলো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা এফএসএল এর রিপোর্টে, তাই না? কি ছিল সেই রিপোর্টে? আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। এফএসএল রিপোর্ট ছিল এই কেসের টার্নিং পয়েন্ট। রিপোর্টে বলা হয় মেয়েটির অন্তর্বাসে শুক্রাণু বা স্পার্মের উপস্থিতি পাওয়া গেছে। এই একটা আবিষ্কারী ঘটনাটিকে আত্মহত্যা থেকে সরাসরি যৌন নিপীড়ন বা ধর্ষণের চেষ্টার দিকে নিয়ে যায়। আচ্ছা, পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া ওই আঘাতের চিহ্ন আর এফএসএল রিপোর্টে পাওয়া শুক্রাণু, এই দুটোকে একসাথে মেলালে যে ছবিটা তৈরি হয় তা এক কথায় ভয়াবহ। এটা তো অবিশ্বাস্য। কিন্তু আমি যতদূর জানি এই প্রমাণের পেছনেও একটা অদ্ভুত গল্প আছে। যে পোশাকে এই শুক্রাণু পাওয়া গেছে সেটা তো পুলিশ হোস্টেল থেকে সংগ্রহ করেনি। হ্যাঁ, আর এটাই এই ঘটনার সবচেয়ে লজ্জাজনক আর সন্দেহজনক দিক। মেয়েটির বাবা মা নিজেরা গিয়ে 10ই জানুয়ারি পুলিশের কাছে ওই পোশাকটি জমা দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, ভাবুন একবার, একটা খুনের তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে যে পোশাকটি, সেটা পুলিশ ক্রাইম সিন থেকে সংগ্রহ করার দরকারই মনে করেনি। মেয়েটির শোকার্ত বাবা মা, যারা সবেমাত্র নিজেদের মেয়েকে হারিয়েছেন, তাদেরকে ব্যক্তিগতভাবে তদন্তের ভার কাঁধে তুলে নিতে হয়েছে। তারাই সেই পোশাকটা পুলিশের হাতে তুলে দেন? হ্যাঁ, এমনকি তারপরও পুলিশ সেটিকে এফএসএলে পাঠাতে গড়িমসি করছিল। পোস্টমর্টেম রিপোর্টের পর যখন মিডিয়ায় হইচই শুরু হলো, এসআইটি গঠনের চাপ এলো, কেবল তারপরেই পোশাকটি পরীক্ষার জন্য পাঠানো হয়। ভাবতে অবাক লাগে, যদি মেয়েটির বাবা মা ওই পোশাকটা না নিয়ে আসতেন বা তারা যদি এতটা সচেতন না হতেন, তাহলে কি এই কেসটা চিরদিনের মতো আত্মহত্যা বলেই চাপা পড়ে যেত? যাওয়ার সম্ভাবনাই ছিল প্রবল। এটা পুলিশের চরম উদাসীনতা তো বটেই, কিন্তু এর পেছনে
মানে ইচ্ছাকৃতভাবে প্রমাণ নষ্ট করার চেষ্টাও উড়িয়ে দেওয়া যায় না। যখন তদন্তকারী সংস্থায় প্রমাণের প্রতি এমন উদাসীন থাকে তখন বুঝতে হবে কোথাও একটা গভীর সমস্যা আছে। তাহলে এফএসএল রিপোর্টের পরেই কি পুলিশ নড়ে চড়ে বসতে বাধ্য হলো যে সিসিটিভি ফুটেজে এতদিন ধরে সন্দেহজনক কিছুই পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে কি তাতে নতুন কিছু দেখা গেল? ঠিক তাই। এফএসএল রিপোর্ট আসার পর পুলিশের ওপর চাপ এতটাই বেড়ে যায় যে তারা তাদের আগের অবস্থান ধরে রাখতে পারেনি। যে পুলিশ এতদিন বলছিল হোস্টেলের সিসিটিভি ফুটেজ পরিষ্কার, তারাই হঠাৎ আবিষ্কার করে যে 5ই জানুয়ারির ফুটেজে 6 জন ছেলেকে শম্ভু গার্লস হোস্টেলে ঢুকতে দেখা যাচ্ছে। 1 মিনিট, 5ই জানুয়ারি, আর মেয়েটিকে তো 6 জানুয়ারি তার ঘরে অচেতন অবস্থায় পাওয়া যায়। একদম। তার মানে ছেলেদের হোস্টেলে ঢোকার ঠিক পরের দিনই মেয়েটিকে ওই অবস্থায় পাওয়া যায়। এই দুটো ঘটনাকে কি আর কাকতালীয় বলা চলে? একেবারেই না। তদন্তের দৃষ্টিকোণ থেকে এই টাইমলাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 তারিখ রাতে একটা মেয়েদের হোস্টেলে 6 জন ছেলের প্রবেশ, আর ঠিক তার পরদিনই হোস্টেলের এক ছাত্রীর রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়া এবং পরে মৃত্যু। হ্যাঁ, এই দুটো ঘটনাকে পাশাপাশি রাখলে একটা পরিকল্পিত অপরাধের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। তদন্তকারীদের প্রথম প্রশ্নই হওয়া উচিত ছিল ওই ছেলেরা সেখানে কেন গিয়েছিল। তাহলে পুলিশ যখন আর এই ঘটনাটাকে অস্বীকার করতে পারল না, তখন তারা বাধ্য হয়েই বড় আকারে তদন্তে নামল। ডিএনএ সংগ্রহের প্রক্রিয়াটা কি সেই পদক্ষেপেরই অংশ ছিল? হ্যাঁ, তখন এক প্রকার বাধ্য হয়েই তাদের ব্যাপক তদন্তে নামতে হয়। শুরু হয় ডিএনএ নমুনা সংগ্রহের এক বিশাল প্রক্রিয়া। ওই 6 জন সন্দেহভাজন ছেলের ডিএনএ নমুনা নেওয়া হয়। হোস্টেলের মালিক রঞ্জন, যাকে অন্য অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল, তার ডিএনএ নমুনা জেল থেকে সংগ্রহ করা হয়। আচ্ছা, শুধু তাই নয়, নিখুঁত ডিএনএ প্রোফাইল তৈরি করার জন্য মেয়েটির বাবা, মা, ভাই এবং 2 মামা সহ পরিবারের মোট 5 সদস্যের নমুনাও নেওয়া হয়। পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা কেন? ওটা কেন দরকার হলো? এটা একটা গুরুত্বপূর্ণ ফরেন্সিক প্রক্রিয়া। মেয়েটির পোশাক থেকে যে শুক্রাণু পাওয়া গেছে তার ডিএনএ প্রোফাইলের সাথে সন্দেহভাজনদের ডিএনএ মেলাতে হবে, কিন্তু তার আগে এটা নিশ্চিত করতে হবে যে ওই ডিএনএ প্রোফাইলটা সম্পূর্ণ নির্ভুল। পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা মেয়েটির নিজস্ব ডিএনএ প্রোফাইলকে আরও নিখুঁতভাবে তৈরি করতে সাহায্য করে, যাতে কোনো ধরনের ভুল বা বিভ্রান্তির অবকাশ না থাকে। বুঝতে পারলাম। সব মিলিয়ে সন্দেহের তালিকায় থাকা আরও 4 জন সহ মোট 16 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে 11 জন সরাসরি সন্দেহের তালিকায়। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, এত বড় একটা ঘটনা, এতগুলো প্রমাণ, এগুলো ধামাচাপা দেওয়ার এই মরিয়া চেষ্টাটা শুরু হয়েছিল কোথা থেকে? এটা কি শুধু পুলিশের নিম্নস্তরের কিছু কর্মকর্তার গাফিলতি ছিল, নাকি এর শিকড় আরও গভীরে, যেমন ধরুন হাসপাতালের পর্যায় থেকে? আপনার প্রশ্নটা একদম সঠিক জায়গায়। এই ধামাচাপা দেওয়ার শৃঙ্খলটা শুরু হয়েছিল হাসপাতাল থেকেই। 6 জানুয়ারি মেয়েটিকে যখন প্রথম সহজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হোস্টেল কর্তৃপক্ষ জানায় যে সে ঘুমের ওষুধ বেশি খেয়েছে। যে কোনো হাসপাতালের জন্য এটা একটা মেডিকো লিগাল কেস বা এমএলসি, অর্থাৎ আইন অনুযায়ী তাদের পুলিশকে জানাতেই হতো, কিন্তু তারা জানায়নি। এটাই ছিল প্রথম ভুল, প্রাতিষ্ঠানিক ব্যর্থতার প্রথম ধাপ। আর এরপর যখন মেয়েটিকে প্রভাত হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সেখানকার ভূমিকা তো আরও বেশি সন্দেহজনক ছিল, তাই না? আমি শুনেছি সিটি স্ক্যানে আঘাতের চিহ্ন পাওয়ার পরেও। হ্যাঁ, প্রভাত হাসপাতালের ঘটনাটি আরও গুরুতর। সেখানকার সিটি স্ক্যানে মেয়েটির মাথায় এবং কাঁধে আঘাতে স্পষ্ট চিহ্ন পাওয়া গিয়েছিল, কিন্তু ওই হাসপাতালের সিনিয়র ডক্টর সতীশ এই প্রমাণটিকে পুরোপুরি উপেক্ষা করেন। তিনি এটিকে একটা সাধারণ আত্মহত্যার চেষ্টা বলে চালিয়ে দেন এবং স্থানীয় চিত্রগুপ্ত নগর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার বা এসএইচও রশ্মি কুমারীকে সেই তথ্যই দেন। একজন ডাক্তার? হ্যাঁ, একজন সিনিয়র ডাক্তারের একটি রিপোর্ট একটা তদন্তের গতিপথ নির্ধারণ করে দেয়। এক্ষেত্রে তার এই ভুল বা ইচ্ছাকৃতভাবে দেওয়া ভুল রিপোর্টই পুরো তদন্তকে লাইনচ্যুত করার ভিত্তি তৈরি করে দিয়েছিল। তাহলে এই একটা ভুল তথ্যের জন্যই পুরো কেসটা ভুল পথে এগোতে শুরু করে। ডক্টর সতীশ এই ভুল তথ্যটা দিলেন এসএইচও রশ্মি কুমারীকে। সেখান থেকে এই মিথ্যে শৃঙ্খলটা কিভাবে ওপর পর্যন্ত পৌঁছালো? এটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতার একটা ক্লাসিক উদাহরণ। দেখুন কিভাবে ঘটনাটা ঘটল। ডক্টর সতীশ, একজন ডাক্তার,
তিনি এসএইচও রশ্মি কুমারীকে ভুল তথ্য দিলেন। এসএইচও অর্থাৎ স্টেশন হাউস অফিসার, তিনি কোনো রকম ক্রস ভেরিফিকেশন বা নিজস্ব তদন্ত ছাড়াই সেই তথ্যটা তার সিনিয়র এএসপি অভিনব কুমারের কাছে পাঠিয়ে দিলেন। আর এএসপি অভিনব কুমারও কি সেটা যাচাই না করেই বিশ্বাস করে নিলেন? শুধু বিশ্বাসই করলেন না, তিনি সেই তথ্যের ভিত্তিতে প্রেস কনফারেন্স করে ঘোষণা করে দিলেন যে এটি একটি সাধারণ আত্মহত্যার চেষ্টা এবং এতে কোনো যৌন নিপীড়নের ঘটনা ঘটেনি। কি সর্বনাশ! এরপর তিনি পাটনার এসএসপি কার্তিকেয়কে শর্মাকে একই ব্রিফিং দেন। এসএসপি শর্মাও প্রেস কনফারেন্স করে একই কথা বলেন। এইভাবে একটা মিথ্যে, যা শুরু হয়েছিল হাসপাতালের এক ডাক্তারের কাছ থেকে, তা বিহার পুলিশের সর্বোচ্চ কর্তা অর্থাৎ ডিজিপি পর্যন্ত পৌঁছে গেল। অর্থাৎ একটা মিথ্যে কথা পুরো সিস্টেমের মধ্যে দিয়ে ফিল্টার না হয়েই একেবারে ওপর পর্যন্ত চলে গেল। এটা শুধু গাফিলতি নয়, এটা তো সিস্টেমের প্রতি মানুষের ভরসাকে পুরোপুরি ভেঙে দেওয়ার মতো। ঠিক তাই। আর এই ধরনের সিস্টেমে প্রশ্ন করাটাকে প্রায়শই অবিশ্বাস বা অবাধ্যতা হিসেবে দেখা হয়। একজন জুনিয়র অফিসার যখন সিনিয়রের কাছে রিপোর্ট করেন, তখন সিনিয়রের কাজ শুধু সেটাকে ওপরে পাস করা নয়, বরং প্রশ্ন করা। আপনি নিজে ভেরিফাই করেছেন? ঘটনাস্থলে গিয়েছিলেন? একদম। এই চেকের অভাবই পুরো কাঠামোকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এক্ষেত্রে মাঠ পর্যায়ের একটি ভুল তথ্যকে কোনো স্তরেই আর যাচাই করা হলো না। এত কিছুর পর যখন মিডিয়ার চাপে আর রিপোর্টের ভিত্তিতে ব্যাপারটার চাপা দেওয়া গেল না, তখন এসআইটি গঠন করা হলো। কিন্তু ততক্ষণে কি অনেক দেরি হয়ে যায়নি? হ্যাঁ, হইচই শুরু হওয়ার পর প্রথম একটি বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হয়। পরে বিহারের স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধুরীর হস্তক্ষেপে সিআইডিকেও এই তদন্তে যুক্ত করা হয়। কিন্তু ততক্ষণে তদন্তের সবচেয়ে মূল্যবান সময়টা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি এখন একটা ব্যাপার বিশ্বাস করতে পারছি না। ঘটনার পর 4 দিন 6 থেকে 9 জানুয়ারি পর্যন্ত ক্রাইম সিন মানে মেয়েটির হোস্টেলের ঘরটা সিল করা হয়নি। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, কারণ সম্ভবত কেউ চেয়েছিল যে এটা সম্ভব হোক। 4 দিন একটা ক্রাইম সিন অরক্ষিত থাকার মানে হলো সেখান থেকে ফিঙ্গারপ্রিন্টস, ডিএনএ, রক্ত, চুল, এই সব গুরুত্বপূর্ণ জৈবিক প্রমাণ প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া। অপরাধীরা প্রমাণ লোপাট করার জন্য, ঘর পরিষ্কার করার জন্য বা মিথ্যা প্রমাণ রেখে যাবার জন্য যথেষ্ট সময় পেয়েছে। 4 দিন পর এসআইটি বা সিআইডি সেখানে গিয়ে আর কি পাবে? ঠিক, এটা তদন্তে গাফিলতি নয়, এটা তদন্তকে হত্যা করার শামিল। এই পরিস্থিতিতে মেয়েটির বাবার আরতিটা নিশ্চয়ই আরও বেড়ে গিয়েছিল। তিনি তো বিহারের ডিজিপিকে একটা চিঠিও লিখেছিলেন, তাই না? হ্যাঁ, মেয়েটির বাবা ডিজিপিকে লেখা এক চিঠিতে এই ঘটনায় জড়িত ডাক্তার, পুলিশ এবং হোস্টেল কর্মীদের ভূমিকার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি তাদের সকলের কল রেকর্ড এবং মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করার অনুরোধ করেছেন, যাতে এই ষড়যন্ত্রের জালটা সামনে আসে। বিহারের ভেতরে এখন একটা কথা ভাসছে যে এই ঘটনার পেছনে কিছু প্রভাবশালী ব্যক্তি বা তাদের সন্তানদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, আর সেই কারণেই পুরো মামলাটি ধামাচাপা দেওয়ার এমন মরিয়া চেষ্টা হয়েছিল। অবশ্যই এটা এখনো একটা অভিযোগ, কিন্তু দেখুন, যখন কোনো মামলায় প্রাথমিক তদন্তে এত বড়, এতগুলো এবং এত সুস্পষ্ট গাফিলতি দেখা যায়, তখন প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার সন্দেহ স্বাভাবিকভাবেই জোরালো হয়। একজন বা দুজন অফিসারের ভুল হতে পারে, কিন্তু এখানে হাসপাতাল থেকে শুরু করে পুলিশের একাধিক স্তরে একটা সমন্বিত প্রচেষ্টা দেখা গেছে ঘটনাটাকে অন্য খাতে বইয়ে দেওয়ার। প্রমাণ সংগ্রহ না করা, ভুল তথ্য ছড়ানো, ক্রাইম সিন সুরক্ষিত না করা, এই সব কিছুই একটা সাধারণ গাফিলতির চেয়ে অনেক বড় কিছুর দিকে ইঙ্গিত করে। তাহলে সব মিলিয়ে আমরা যা দেখলাম তা হলো একটি মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন, একটি রহস্যজনক মৃত্যু এবং বিচার ব্যবস্থার প্রতিটি স্তরে, হাসপাতাল থেকে শুরু করে পুলিশের সর্বোচ্চ স্তর পর্যন্ত ব্যর্থতার এক হতাশাজনক এবং ভয়াবহ চিত্র। এসআইটি এবং সিআইডি এখন তদন্ত করছে ঠিকই, এবং হয়তো তারা কিছু সত্য উদ্ঘাটনও করবে। কিন্তু প্রশ্নটা হলো, প্রাথমিক পর্যায়ে যে অকাট্য প্রমাণ এবং মূল্যবান সময় ইচ্ছে করে নষ্ট করে দেওয়া হয়েছে, তা কি আদৌ পুনরুদ্ধার করা সম্ভব? একটি তদন্তের ভিত্তিটাই যদি এভাবে নষ্ট করে দেওয়া হয়, তাহলে তার উপর ন্যায়বিচারের ইমারত কতটা মজবুত হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আজকের আলোচনা আমরা শ্রোতাদের জন্য একটি গভীর প্রশ্ন রেখে শেষ করতে চাই। যখন রক্ষকরাই ডাক্তার থেকে পুলিশ পর্যন্ত একটি অপরাধকে ধামাচাপা দেওয়ার শৃঙ্খলা অংশীদার হয়ে পড়েন,
তখন একজন সাধারণ মানুষ ন্যায় বিচারের আশা নিয়ে কার দরজায় যাবে? এই ঘটনাটি কি শুধু পাটনার একটি বিচ্ছিন্ন উদাহরণ, নাকি এটা আমাদের সিস্টেমের গভীরে বাসা বাঁধা এক বড় অসুখেরই একটা লক্ষণ, যা আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করে?